হাই, গুড মর্নিং। এখন বাজে ভোর 4:30। সারাদিন বাইকে থেকে রোদে ট্যান পরে মুখের অবস্থা ভীষণই খারাপ। তখন তো অন্ধকারই ছিল, এই সবে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে, যদিও এখনও চারপাশটা বেশ অন্ধকার রয়েছে। আজ 15ই জুলাই 2025। আজ আমাদের তৃতীয় দিন। এছাড়াও আজকে একটা ভীষণই স্পেশাল দিন, সেটা হচ্ছে আজ অভিষেকের জন্মদিন। আজ খুব ভোর ভোর বেরোনোর কারণ হচ্ছে আজকে আমাদের প্ল্যান রয়েছে বাড়ি পৌঁছে যাওয়ার। এই সম্ভবত রাত 8টা-9টার দিকে পৌঁছেই যাব আমরা বাড়ি। তো সেই জন্যেই আমরা খুব ভোর ভোর আজকে বেরিয়ে পড়েছি। যদিও রাস্তায় প্ল্যান চেঞ্জ হয়ে যায়, তবুও সকাল সকাল তো আমরা এই প্ল্যান নিয়েই বেরিয়েছিলাম যে আজকে আমাদের যতই রাত হোক আমরা আজকে বাড়ি পৌঁছে যাব। এখন পেরোচ্ছি আমরা একটা নদী। এই নদীটা ভীষণই চওড়া, খুবই চওড়া একটা নদী। অ্যাজ ইউজুয়াল এটারও নাম আমি জানি না। তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি, তাই একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আকাশ আর নদী প্রায় মিলেমিশে একাকার হয়ে গেছে, পুরো একদম আকাশই হয়ে রয়েছে চারপাশটা। আর এই নদীতে আবার দেখলাম একটা বদ্বীপও রয়েছে, যদিও সেখানে বসতি আছে কিনা জানি না, কিন্তু ওপর থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল। ওই যে দূরে দেখা যাচ্ছে গাছে ঘেরা বদ্বীপ। ভালো করে ভোরের আলো ফুটতেই এরপর আমাদের চা খাওয়ার পালা। তো নিয়ে নিয়েছি এখানে চা বিস্কিট খেয়ে আবারও বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে বিজয়ওয়াড়া। এখন ওই 8:30 মতো বাজে, তাই বিজয়ওয়াড়া ঢোকার আগেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। হাইওয়ের ধারেই আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে, আর এই টিফিনটার কথা আমার বহু দিন মনে থাকবে, কারণ এই ইডলি আর ডোসাটা এত টেস্টি ছিল। মানে এই পুরো রাস্তার মধ্যে না, আমি তো আমার জীবনেও বোধহয় এত টেস্টি ইডলি ডোসা খাইনি, এই প্রথমবার। দোকানটার নামও ছিল টেস্টি টিফিন, আর সত্যি এত টেস্টি খাবারটা ছিল, দারুণ ছিল, দারুণ। খাবার পর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু জল খেলাম, একটু রেস্ট নিলাম, একটু পাইচারি করলো অভিষেক। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা ওয়েদারটা তো ভীষণই সুন্দর থাকে, একদম মেঘলা, মানে তখনও রোদ্দুর ওঠে না আর কি, তো ভীষণই সুন্দর লাগে। কিন্তু একটু পর থেকে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখানে এত রোদের তাপ, পুরো জ্বলে যাওয়ার মতো অবস্থা, ভীষণই তাপ এখানে রোদের। তো এই রোদ্দুরটাতে একটু কষ্ট হচ্ছিল, নাহলে পুরো ট্রিপটায় কোনো কিছুতেই কোনো কষ্ট হয়নি। এটা বিজয়ওয়াড়া ঢোকার আগের একটা রাস্তা। রাস্তার ধারে গাছগুলো এত সুন্দর করে কাটা যে ভিডিও না করে পারলাম না। আর এটা হচ্ছে বিজয়ওয়াড়া। যদিও মেন শহরের ওখানে আমি ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড়, এত গাড়ি ছিল যে যাকে পারছে ঠুকে দিচ্ছিল, প্রচণ্ড গাড়ি ছিল, সেজন্য ওখানে ভিডিও করিনি। এইটা বেরিয়ে যাওয়ার পর একটুখানি ক্লিপ নিয়েছিলাম। আবার আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম এখানে কফি খেতে। টাকাও এদিকে। सेंट्रल यूनिवर्सिटी ऑफ आंध्र प्रदेश। তো
কফি খেয়ে একটু ঠান্ডা জল তুলে নিলাম, তারপর এখান থেকেও বেরিয়ে পড়লাম। রাস্তায় মাঝে মাঝে ব্রেক তো দরকার, সেজন্য মাঝে মাঝে ব্রেক নেওয়ার জন্য একটু কফি খেতে, একটু জল খেতে আমরা দাঁড়াচ্ছিলামই। মানে যথেষ্ট ব্রেক নিয়ে নিয়ে আমরা এসেছিলাম, নাহলে হয়তো আরও আগে পৌঁছে যেতাম, কিন্তু আমাদের এত তাড়া ছিল না, তো সেই জন্য আমরা আরামসে আসছিলাম। তো এটা হচ্ছে গুন্টুর যাওয়ার রাস্তা। বিজয়বাড়া থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি গুন্টুরের উদ্দেশ্যে। দেখাই যাচ্ছে আকাশ একেবারে পরিষ্কার, তাই এই পরিষ্কার আকাশে একদম কটকটে রোদ দিয়েছে। আর এই যে এখানে একটা চার্চ আছে, এত সুন্দর লাগছিল দেখতে এই চার্চটা, সেজন্য একটু ভিডিও ক্লিপ করে রাখলাম, দারুণ লাগছিল দেখতে। এখানে যেমন পাহাড়ের ওপরে সুন্দর সুন্দর বড় বড় মন্দির রয়েছে, ঠিক সেরকম রয়েছে চার্চ। এই যে এখানে বিশাল লম্বা সিঁড়ি করা চার্চ রয়েছে, খুব সুন্দর একটা। এখানে কিছু সময়ের জন্য আবারও একটু দাঁড়িয়েছিলাম। এটা সরু একটা খালের মতো। রোদ তো প্রচণ্ড রয়েছে, কিন্তু চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর, এত সৌন্দর্য চারপাশটায় ছড়িয়ে রয়েছে যে রোদটা যেন গায়ে লেগেও লাগছে না। কষ্ট একটু হচ্ছিল রোদে, কিন্তু চারপাশটা এত সুন্দর দেখে মনটাও ভীষণ ভালো হয়ে যাচ্ছে। এখানে অনেক রাস্তা রয়েছে পাহাড় কেটে বানানো, তো সেইগুলোর মধ্যে দিয়ে যেতে এত ভালো লাগছিল। আর রাস্তাগুলো পাহাড় কেটে বানানো হলো, বেশিরভাগ রাস্তাই কিন্তু খুবই সুন্দর রাস্তা। এটা কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা, তাই এরকম আঁকা বাঁকা রাস্তা। যদিও এখানে এত পাহাড় থাকার জন্য বেশিরভাগ রাস্তাই এরকম এঁকে বেঁকেই চলছে, একদম সোজা হাইওয়ে এখানে নেই। বোধহয় এরকম এই আঁকা বাঁকা রাস্তার কারণে এই রাস্তাটা আরও বেশি সুন্দর লাগছিল। চারপাশে সবুজে ঘেরা পাহাড় আর মাঝে এরকম বাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণই সুন্দর লাগছে। এখন বাজে দুপুর 2টো মতো, কারণ এখানে যেহেতু অনেকটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তায় আসছিলাম, তাই খাবার দোকান পাইনি। তো অবশেষে একটা পেয়েছি খাবার দোকান, আর আমি এই প্রথমবার কাজু বাদামের তরকারি খাচ্ছি। আমরা এখানে নিয়েছিলাম ভাত আর কাজু বাদামের তরকারি, মানে এখানে আর কিছু বেশি অপশানও ছিল না, সেই জন্যেই কাজু বাদামের তরকারি নিতে হয়েছিল। তো এই প্রথমবার কাজু বাদামের তরকারি অন্যরকম লাগছিল, খারাপ নয়। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখনও ভীষণ রোদ, এখানে ভীষণ চড়া রোদ ওঠে, তো সেই জন্য দুপুরবেলাটায় বিশাল রোদ। তো রোদে একেবারে ক্লান্ত হয়ে গেছি, সেজন্য এখানে একটু গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম। আর আমার ভীষণ ইরিটেটিং লাগছিল, কারণ রোদে ট্যান পরে আমার মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তাই ভিডিওতে আমার আসতে একদমই ইচ্ছে করছিল না। তার মধ্যে আমি কেন?
শুধু আমার নয়, ট্যান পরে দুজনের অবস্থাই ভীষণই খারাপ হয়ে গেছিলো। কিন্তু এই ট্যান তো উঠেই যাবে একদিন। কিন্তু এই যে রাস্তায় এক্সপিরিয়েন্স যেগুলো হলো, এত মেমোরিজ, এত ভালো ভালো এক্সপিরিয়েন্স, আর চারপাশটা এত সুন্দর, এটা সারা জীবন থেকে যাবে। আর এটা ভীষণ ভালোভাবে মনে থেকে যাবে। পরে এগুলো ভেবে ভীষণ ভালো লাগবে, এই ভিডিওগুলো দেখেও এই সব কিছু রাস্তার এক্সপিরিয়েন্স সব কিছু মনে পড়ে যাবে। এখানে A to Z সব কিছু ভিডিও করা তো আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু এই যে A to Z সব কিছু মনে থাকা, এগুলো মনে রয়ে যাবে, এটার জন্যেই বোধহয় আসা, এটার জন্যেই এতটা কষ্ট করা। তো এটাতে আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছি, আর আমাদের দুজনেরই অনেক দিনের ইচ্ছে ছিল যেটা পূরণ হয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, আর এখানে আমরা লাস্টবার পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে এখানে দাঁড়িয়েছি চা খেতে, কফি খেতে। তো এই চারপাশটা ভীষণ সুন্দর, মানে এখানে রাস্তাতে এরকম অনেক কিছু দেখেছি, পুরোটা যেন ছবির মতো সুন্দর, ভীষণই ভালো লাগছিল। আর এই সব কিছু দেখে, আর এই সব ট্যান পড়া, কালো হয়ে যাওয়া, গরম লাগা, এত রোদের তাপ, এগুলো সত্যি আর কিছু মাথায় থাকে না। যেটা সারা জীবন মাথায় থেকে যাবে সেটা হলো এই ট্রিপের 4টে দিন, আর এই 4টে দিনের হাজারো এক্সপিরিয়েন্স যেগুলো সারা জীবন সাথে থেকে যাবে। আচ্ছা, ওখানে যে বোর্ডটা দেখা গেল ওটা হচ্ছে নাগার্জুনা সাগর শ্রীসাইলাম টাইগার রিজার্ভ। এই ফরেস্টটার মধ্যে আমরা এবার ঢুকলাম। এটা শুধুমাত্র জঙ্গল নয়, এটা হচ্ছে পাহাড়ের ওপরে জঙ্গল, মানে এই হাইওয়েটা পুরোটাই পাহাড়ের ওপর দিয়ে গেছে, আর দুপাশে ঘন জঙ্গল, বেশ ঘন জঙ্গল। তো এর মধ্যে বাঘ সংরক্ষণ করা রয়েছে। শুধু বাঘ নয়, আমরা যেতে যেতে আরও অনেক বোর্ড দেখছিলাম যেখানে আছে ময়ূর, ভালুক, আরও বিভিন্ন রকমের পাখি, শেয়াল। তো এইসব সংরক্ষণ রয়েছে। এখানে প্রায় 4টে পাহাড় রয়েছে, এই 4টে পাহাড় পেরিয়ে যেতে হবে। আর আমরা সবে এখন উঠছি পাহাড়ে। তো এই পাহাড়ের রাস্তাটা বেশ আঁকাবাঁকা পথ রয়েছিল, বেশ সুন্দর লাগছিল, একটু ভয় ভয়ও করছিল, কারণ আমরা দুজনেই প্রথমবার কোনো পাহাড়ে উঠছি আর কি এভাবে বাইক নিয়ে। তো লাগছিল একটু ভয় ভয়, কিন্তু খুব সুন্দর রাস্তাটা, আর চারপাশটা আরও সুন্দর ছিল। তো আমরা তো যাওয়ার সময় ভীষণই এনজয় করছিলাম, পুরো রাস্তাটা ভীষণ মজা করে গেছি। এরকম আঁকা বাঁকা রাস্তা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাশে জঙ্গল, নিচটা অনেক নিচু। তো এগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল। তো এটা প্রায় 40 কিলোমিটার একটা জঙ্গল, যেটা আমাদের এখন পেরিয়ে যেতে হবে। শুধু জঙ্গল নয়, ওই পাহাড়ের ওপরে জঙ্গল আর কি এটা। তো আমাদের তো বেশ এক্সাইটেড লাগছে, ভীষণই সুন্দর লাগছিল। আর এমন নয় যেটা ফাঁকা রাস্তা, কারণ এটা ন্যাশনাল হাইওয়ে, তো প্রচুর গাড়িও রয়েছে। তবে আমরা পরে যেটা জানতে পারলাম, এই রাস্তাটায় যাওয়ার সময় হচ্ছে মানে সন্ধেবেলায় এই রাস্তাটা দিয়ে গাড়ি যাতায়াত করে না, রাত্রেবেলা আর কি। সন্ধ্যের পর থেকে সকাল পর্যন্ত এই রাস্তাটা বন্ধ থাকে। তো ব্যাস আমরা ভীষণ এনজয় করে চারপাশটা দেখতে যাচ্ছিলাম। আর যেহেতু এরকম পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সেই জন্য জোরেও চালানো যায় না, তো আমরা আস্তে আস্তে আরামসে এনজয় করতে করতে যাচ্ছিলাম। তার আগে বলি যে আমরা এই রাস্তাটা নেওয়ার আগে আমরা জানতাম একটা পাহাড় এরকম জঙ্গল পেরোতে হবে,
তো এই রাস্তাটা নেওয়ার আগে আমরা আরেকবার গুগলে দেখিও নিই যে এই রাস্তাটাই কিনা। আমরা দেখেছি যে হ্যাঁ এটা জঙ্গল, এই রাস্তাটা, ব্যাস এই রাস্তাটা দিয়েই আমরা চলে এসেছি, কাউকে জিজ্ঞাসাও করিনি আর গুগলেও দেখিনি। তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কুরনুল। সেখানে যাওয়ার জন্য এটাই এই রাস্তাটাই একটা জঙ্গল পেরোতে হয় আর কি। তো ব্যাস আমরাও একটা জঙ্গল পেরোতে হয়, তার উপরে অত বড় একটা টাইগার রিজার্ভের বোর্ড দেখে বিশাল এক্সাইটেড হয়ে আমরা চলে এসেছি। পুরো রাস্তা কমপ্লিট করেছি, মানে প্রায় ওই 35-40 কিলোমিটার মতো যেতে। আমার এক্স্যাক্টলি একদম ঠিকঠাক কত কিলোমিটার মনে নেই, তো ওরকম পুরো রাস্তা কমপ্লিট করেছি। দিয়ে এখানে যেরকম একটা বোর্ড লাগানো আছে, একটা চেকপোস্ট আছে, সেরকম এই রাস্তাটা যেখানে শেষ হচ্ছে, মানে এই পাহাড় জঙ্গল যেখানে শেষ হচ্ছে প্রায় 35-40 কিলোমিটার পরে, সেখানেও একটা এরকম বোর্ড লাগানো আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। তো এই রাস্তাটা পুরোটা কমপ্লিট করার পর আমরা ওখানে যখন পৌঁছে গেছি, তো তখন আমরা ভাবছি যে এরপর ওখানে মানে এখান থেকে বেরিয়ে আবার দুদিকে দুটো রাস্তা ভাগ হয়েছে। তো আমরা ভাবছি যে কোন রাস্তাতেই যাব, কারণ এই পুরো এরিয়াটার মধ্যে, পুরো জঙ্গল এরিয়াটায় কোনো নেটওয়ার্ক নেই। আর যেহেতু এই জঙ্গলের মানে পাহাড়ে উঠে যাওয়ার পর আর কোনো নেটওয়ার্ক নেই, তো সেহেতু আর দেখার কোনো সুযোগও নেই যে ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি, তো সোজা যাচ্ছি। এবার ওই যে বললাম লাস্ট একদম এটা যেখানে শেষ হয়েছে, 4টে পাহাড়ের পর যেখানে এটা শেষ হয়েছে, ওখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করছি, ওখানেও নেটওয়ার্ক নেই, মানে এখান থেকে বেরিয়েও কাছাকাছি নেটওয়ার্ক নেই, তো আমরা দেখতে পাইনি। এখানে জঙ্গলের ভেতরেও এক মন্দির রয়েছে। আমি এখানে দেখেছি দুটো পাহাড়ের মাঝে গ্রামও রয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ওরা ওখানে চাষাবাদ করেছে, মানে গ্রাম রয়েছে, খুব ছোট ছোট গ্রাম কিন্তু রয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবার যেহেতু নেটওয়ার্ক নেই তাই ভেতরে কিছু দেখতেও পারিনি। আর পুরো রাস্তা কমপ্লিট করার পর লাস্ট যে চেকপোস্ট ওখানে আমরা আছি, ওখানে পুলিশ ছিল, আরও বিভিন্ন গাড়ি ড্রাইভাররা ছিল, গাড়ি ছিল অনেক দাঁড়িয়ে। তো সেখানে আমরা জিজ্ঞেস করছি যে এটা কি কুরনুল যাওয়ার রাস্তা, মানে এখান থেকে বেরিয়ে কোন রাস্তা ধরে কুরনুল যাব। সেখানে তো আমাদের শুনেই পুরো অবস্থা খারাপ, কারণ আমরা এখানে এই ফরেস্টে ঢুকেছি তখন প্রায় বাজে 4:30 পৌনে 5টা এরকম হবে, বিকেল হয়ে গেছে। আর যেহেতু এখানে অনেকই সন্ধে হতে অনেকই দেরি হয়, মানে প্রায় 7:15 7:30 বেজে যায়, তো ওই সময় প্রচুর রোদ ছিল। এবার আমরা যখন ওখানে পৌঁছেছি তখন হবে 6টা কি 6:30 এরকম বাজবে হয়তো। তো যে ওখানে পৌঁছে যখন আমরা জিজ্ঞেস করছি যে কুরনুল যাওয়ার রাস্তা কোন দিকে, সোজা যায় কি, তখন ওরা আমাদেরকে বলছে যে তোমরা তো ভুল রাস্তায় এসে গেছো, এটা তো ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে তো কুরনুল যাওয়ার রাস্তা নেই। আর এটা দিয়ে ব্যাক করতে গেলেও ওই ফরেস্ট পেরিয়েই আসতে হবে, মানে 4টে পাহাড় পেরিয়ে আসতে হবে ওই রাস্তায় যেখানে জোরে বাইক চালানো যায় না, খুব আস্তে আস্তে বাইক চালাতে হচ্ছে, কারণ প্রচুর বাঁক রয়েছে আর ওয়ান ওয়ে, তো সেই জন্য তো একটু আস্তে চালাতেই হচ্ছিল। 6:30টার সময় আমরা এটা জানতে পারি যে আমাদের ওই 40 কিলোমিটার আবার ব্যাকে আসতে হবে, এসে আমরা যে রাস্তা দিয়ে এই ফরেস্টে আসার রাস্তাটা ধরেছি তার উল্টো দিকের রাস্তা দিয়ে আমাদেরকে কুরনুল যাওয়ার রাস্তায় যেতে হবে। তো আমরা তো শুনে তারপরে মানে লাইক বাহ, দারুণ বার্থডে সারপ্রাইজ পেয়েছে অভিষেক, এরকম একটা ব্যাপার হয়েছে। তো বেশি আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, কারণ এই রাস্তাটায় ব্যাক করেই আসতে হবে, ওখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা নেই, ওটা ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তা। তো আমাদেরকে কুরনুল আসার জন্য এদিকে ব্যাক করতেই হবে। দেন আমরা ব্যাক করতে আবার শুরু করলাম। তো আমার ওখানে একটাই ভয় লাগছিল যে মানে অন্ধকার না হয়ে যায়, মানে এরকম পাহাড়, এক তো আঁকা বাঁকা পাহাড়,
তার উপরে পুরো ঘন গাছ, তার উপরে বলা আছে টাইগার আছে। শেয়াল টেয়াল আছে তাও ঠিক আছে, শেয়াল টেয়াল শুধু টাইগার নয়, এখানে আবার চিতাবাঘও ছিল, বিভিন্ন পোস্টার লাগানো আছে আর কি, বিভিন্ন ভালুক, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, এত কিছু আছে। তো মানে আমার ওই একটাই টেনশন হচ্ছিল যে পৌঁছাতে সন্ধে না হয়ে যায়। এবার যত সময় যাবে গাড়ির সংখ্যাও কমে যাবে, কারণ এখানে রাত্রেবেলা গাড়ি চলে না, এই রাস্তাটাতে রাত্রেবেলা গাড়ি বন্ধ থাকে। ওই চেকপোস্টগুলো বোধহয় ওই জন্যই লাগানো আছে, কারণ গাড়ি যেতে দেয় না রাতে, সারা রাত এখানে গাড়ি বন্ধ থাকে। আর একটুখানি ছাড়াই এত বাঘের পোস্টার লাগানো আছে, দেখে আরও ভয় লাগছে। তো আমি বাস একটাই প্রে করছি যেন সন্ধে না নেমে যায়, মানে আমরা নামতে নামতে যেন বিকেল থাকে। তো এই ভেবেই বাস আমরা আবার ব্যাক করা শুরু করলাম। তো এবার বলি, এটা হচ্ছে ভারতের সবথেকে বড় টাইগার রিজার্ভ সেন্টার, বাঘ সংরক্ষণের সবথেকে বড় এলাকা। তো এবার এর মধ্যে অনেক কিছু রয়েছে, এমন নয় যে মানে এখানে বাঘ সংরক্ষণ করা হয় মানে শুধু জঙ্গল আর পাহাড়ের জঙ্গল এসব আছে এরম নয়। এখানে জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে, জিপ রয়েছে প্রচুর দেখছিলাম। এছাড়া রিসর্ট আছে একটা ভেতরে, যেখানে নাইট স্টে করা যায়। আরও দু একটা পাহাড়ের পর, মানে দু একটা পাহাড় ক্রস করার পরে কিছু গ্রাম রয়েছে, মানে একটা পাহাড়ের পর একটু সমতল জায়গা মতো রয়েছে, সেখানে গ্রাম রয়েছে, আবার একটা পাহাড়ের পর গ্রাম রয়েছে। আমি জানি না এখানে যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত বা কতটা ভালো, ওই গ্রামের মানুষ সারভাইভ করে, হয়তো এত সুবিধা নেই, কিন্তু এত ভেতরে গ্রাম থাকা, মানে ওখানে আমি যেটুকু দেখলাম যে ওখানে লোকজন চাষ করা বা এই ছাগল ভেড়া এইসব ওখানে প্রতিপালন করছে। তো এমন নয় যে একটু টেনশন হচ্ছিল, কারণ এক তো টাইগারের ভয়, তার উপরে একটু ঘন জঙ্গল, অন্ধকার হয়ে যাওয়ার একটু ভয় করছিল, সেজন্য একটু টেনশন হচ্ছিল। কিন্তু এমন নয় যে ভেতরে কিছুই নেই, আছে, কারণ ওই গ্রামের মানুষরাও তো ওখানেই থাকে। তো আর প্রচুর জায়গায় জায়গায় বানর ছিল, প্রচুর বানর ছিল রাস্তার ধারে ধারে। এখানে এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই উল্টো দিকের পাহাড়টা, ওটাকেও ক্রস করতে হবে, মানে এখান থেকে সোজা রাস্তা দিয়ে সামনে যে পাহাড়টা রয়েছে ওটা, এরপর বাম দিকে যে পাহাড়টা রয়েছে ওটা, এই সমস্ত পাহাড় ক্রস করে আমাদেরকে যেতেও হয়েছিল, ফিরতেও হয়েছিল।
একটা সময় পর সত্যিই মনে হচ্ছিল বাবারে রাস্তা তো আর শেষই হচ্ছে না, আঁকা বাঁকা, কখন শেষ হবে। মানে অধৈর্য হয়ে পড়েছিলাম। 4টে পাহাড় পেরোনো, বাবরে। মানে প্রথম যতই সুন্দর লাগুক চারপাশটা, কিন্তু একটা সময় পর তো ধৈর্য একটু একটু হারিয়ে যায়। তো সেরকমই হয়ে গেছিলো ব্যাপারটা। তারপর আবার পৌঁছেই আবার ফিরে আসা, তো এই দুটো মিলিয়ে বেশ অনেকক্ষণ সময় এখানে চলে গিয়েছিল। সেজন্য আমরা আজকে কিছুতেই আর বাড়ি ফিরতে পারিনি। মানে আমরা এই পাহাড়টা থেকে নেমে আসি তখন প্রায় 7:45 মতো বাজে। মানে গিয়ে আবার ব্যাক করে ফিরে আসি। তো 7:45টার সময় আবার যদি আমরা এখন কুর্নুলের রাস্তা ধরে বাড়ি ফেরার রাস্তা ধরি, তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30-2 কি আরও বেশি বেজে যাবে। রেস্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে গেলে পুরো 2:30-3টে বেজে যেত বাড়ি আসতে আসতে। তো সেই জন্য আমরা আর বাড়ি ফিরিনি ওই দিন এই রিসর্টটা থেকে নেমেই, এই টাইগার রিজার্ভ সেন্টারটা থেকে নেমেই আমরা সামনে একটা হোটেল ছিল, তো ওখানেই স্টে করি। এই এখনের ভিডিওগুলো এগুলো হচ্ছে যাওয়ার সময়েরই ভিডিও, কারণ আসার সময় একটু টেনশন হচ্ছিল, আর একই যেহেতু রাস্তা সেহেতু আমি ভিডিও করিনি। এটা শুধুমাত্র যাওয়ার সময়েরই ভিডিও, সেই জন্য এত প্রচণ্ড রোদ। আর এখানে তো প্রায় 6টা 6:30 পর্যন্ত রোদ থাকে, কারণ সন্ধে হতে হতে এখানে 7:30 বেজে যায়। তো সেই জন্যে পাহাড়ের ওপরেও অনেকক্ষণ, অনেক বেশি সময় পর্যন্ত অনেক রোদ ছিল।
এই যে এখানে পাহাড়ের মাঝখানে রয়েছে একটা মন্দির, কিসের মন্দির জানি না, কারণ নেমে দেখার সুযোগ হয়নি। ফেরার সময় তখন মনে হচ্ছিল বাবারই এখান থেকে বেরোতে পারলে বাঁচি, তো সেই জন্য আর নেমে দেখার সুযোগ হয়নি। তো অনেকক্ষণ যাওয়ার পরে আমরা মাঝখানে একটুখানি দাঁড়িয়েছিলাম রেস্ট নিতে, আর চারপাশটাও দেখছিলাম একটু। তবে বেশিক্ষণ দাঁড়ানোর সাহস হয়নি, বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি। তো আমরা তো আজকে বিশাল বড় একটা ভুল রাস্তায় গিয়ে, অদ্ভুত টাইপের একটা ভুল রাস্তায় গিয়ে সারপ্রাইজ পেয়ে গেছি। কিন্তু আমরা তখনও জানতাম না যে আমাদের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে কাল সকালে। তো এটা হচ্ছে আমরা এই যখন পাহাড়টা থেকে নেমে আসছি আবার ব্যাক করছি, সেই তখনের রাস্তাটা। তখন হালকা একটু অন্ধকার হয়ে গিয়েছিল। তো চলো হোটেলে চলে এসেছি, আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার কালকে ভোরবেলায় নতুন সারপ্রাইজের সাথে।